ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি আরেকটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কি, কোথা থেকে এলো? শুরুর পূর্বে আমরা একটু প্রিভিয়াস ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আলোচনা করে নিই। তড়িৎ ঋণাত্মকতার সময় কি হয়েছিল না, যখন দুটো পরমাণু, অবশ্যই ভিন্ন পরমাণু, সমযোজী বন্ধন দ্বারা যখন আবদ্ধ থাকে তখন কি দেখা যায়? এদের মধ্যে একটি পরমাণু ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। টেনে নিয়ে কি হয়? আংশিক ঋণাত্মক চার্জ, আর অন্য পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। অর্থাৎ ডেল্টা প্লাস আর একটি ডেল্টা মাইনাস। এই দুটো ভিন্ন মেরু অর্থাৎ দ্বিমেরুর সৃষ্টি হয়। সেখান থেকে এলো দ্বিমেরু, পরবর্তীকালে এলো দ্বিমেরু ভ্রামক। এখন আমরা যাব দ্বিমেরু ভ্রামক কি। তার আগে আমরা সমযোজী বন্ধন জেনেছি এবং জেনেছি সমযোজী বন্ধন এটি দু প্রকারের হয়। একটাকে বলবো পোলার বন্ধন বা ধ্রুবীয় বন্ধন বা পোলার বন্ড, আর এটাকে বলবো অধ্রুবীয় বন্ধন বা নন পোলার বন্ড। আর সেখান থেকে এলো এই সমযোজী অণুও দু প্রকারের হয়। একটাকে বলবো পোলার মলিকুল বা ধ্রুবীয় অণু, আরেকটাকে বলবো নন পোলার মলিকুল বা অধ্রুবীয় অণু। এই নন পোলার বা অধ্রুবীয় এদের মধ্যে কারা পড়েছে? যে সমস্ত মৌল একই পরমাণু দিয়ে তৈরি, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন অর্থাৎ H2, N2, O2, এগুলো সবই হলো অধ্রুবীয় বা নন পোলার অণু। পোলার অণুর মধ্যে কারা পড়ছে? পোলার অণুর মধ্যে যেমন পড়ছে HCl, HF, HI ইটসেট্রা। এই হলো সমযোজী বন্ধনের প্রকারভেদ। আর তারপরেই এলো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই যে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, এর ফার্স্ট আমরা কি যাব? সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন। কাকে বলে? কোনো ধ্রুবীয় অণু পজিটিভ বা নেগেটিভ কেন্দ্রের আধান এবং তাদের মধ্যেকার দূরত্বের গুণফল, একেই বলে দ্বিমেরু ভ্রামক। এই যে দ্বিমেরু ভ্রামক, একে আমরা মূলত মিউ দিয়ে প্রকাশ করি। সেই মিউ সমান কি? ই ইন্টু ডি। এই যে ই ইন্টু ডি, তাহলে ইটা কি? পজিটিভ বা নেগেটিভ আধানের চার্জ, তাদের মধ্যেকার দূরত্ব হলো ডি। এটাই হলো দ্বিমেরু ভ্রামকের গাণিতিক প্রকাশ। এখান থেকে আমরা স্পষ্ট হচ্ছি মিউ দিয়ে ওর ধ্রুবয়তার পরিমাপ করা যায়, অর্থাৎ মিউ এর মানের উপর নির্ভর করে। এখন আমরা ডাইপোল মোমেন্টের একক বা ইউনিট নিয়ে আলোচনা করব। এই ইউনিট বা এর একক কি? একক দুভাবে বের করা যায়। একটা হলো সিজিএস পদ্ধতিতে, আরেকটি হলো এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি হয়? এর এককটি হলো ডিবাই। ডিবাইকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। 1 ডিবাই সমান 10⁻⁻18 ESU সেমি। এসআই পদ্ধতিতে একক কি? কুলম আর মিটার, তাই কুলম মিটার। এই কুলম মিটারের সঙ্গে ডিবাইয়ের সম্পর্ক কি? 2.9962 into 10⁻29 ডিবাই। এই যে 2.9962 into 10⁻29 ডিবাই, এটি হলো এসআই পদ্ধতিতে ডিবাইয়ের সঙ্গে কুলম মিটারের সম্পর্ক। এটা হলো ইএসি সেন্টিমিটারের সঙ্গে ডিবাইয়ের সম্পর্ক। এই হলো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের ইউনিট বা একক। এখন আমরা দ্বিমেরু ভ্রামক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ
দ্বিমেরু ভ্রামক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ দ্বিমেরু ভ্রামক থেকে আমরা কি কি ডেটা বা তথ্য জানতে পারি। 1 নম্বর, এই যে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, এটি কিন্তু একটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মানে কি? মান আর অভিমুখ দুই থাকবে, অবশ্যই তাই আছে। তবে অভিমুখ সর্বদাই কম ঋণাত্মক মৌল থেকে বেশি ঋণাত্মক মৌলের দিকে, অর্থাৎ কম থেকে বেশির দিকে। এবং এই অভিমুখটা, এই যে কম থেকে বেশি, এটাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। অর্থাৎ এদিকে কম তড়িৎ ঋণাত্মক, ওদিকে বেশি, তার দিকে তীর চিহ্নের মুখ, শেষে টেল বা লেজের অংশে একটু কাটা থাকবে। এটা হলো এর অভিমুখকে নির্দেশ করে। নেক্সট 2 নম্বর। 2 নম্বরে কি? এই মিউ এর মান, মিউ বলতে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, এই মিউ এর মান অবশ্যই অণুটির জ্যামিতিক গঠন এবং অণুতে উপস্থিত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করে। নেক্সট পয়েন্ট 3, মিউ এর মান যত বাড়বে সমযোজী অণুর ধ্রুবীয়তা তত বৃদ্ধি পাবে, অর্থাৎ তার তত ডাইপোল মোমেন্ট বাড়বে। মিউ এর বাড়ার অর্থ হলো তার ধ্রুবীয়তা বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট 4, যৌগের অণুতে যদি একাধিক বন্ধন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের লব্ধি ভ্রামককে বের করতে হবে। দেখাবো কি করে লব্ধি ভ্রামক বের করতে হয়, অবশ্যই দেখাবো। তার মানে আমাদের সেক্ষেত্রে লব্ধি ভ্রামককে বের করতে হবে, এবং ওই যৌগের ওই লব্ধি ভ্রামক থেকেই আসবে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে আমরা এই দ্বিমেরু ভ্রামক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। এখন আমরা কয়েকটি যৌগের দ্বিমেরু ভ্রামক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কয়েকটি যৌগের দ্বিমেরু ভ্রামক। এই যে কয়েকটি যৌগের দ্বিমেরু ভ্রামক নিয়ে আলোচনা করব, আমরা এক এক করে সাজাচ্ছি প্রত্যেকটা। 1 নম্বর, বোরন ট্রাইফ্লোরাইড। এর গঠন আমরা অবশ্যই জানি, আগে আমরা জেনে গিয়েছি। এটি হলো বোরন ট্রাইফ্লোরাইড। এখানে ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই একটু আগেই জানলাম বন্ড মোমেন্ট কাজ করবে বোরন টু ফ্লোরিনের দিকে। এই দুটির লব্ধি কাজ করবে, লব্ধিকে ডবল কাটলাম, তাহলে এই দুজনের লব্ধির মান যা হবে এর একটি বোরন ফ্লোরাইডের মান একই, যারা বিপরীতমুখী পরস্পরের, তাই একে অপরকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। সেই কারণের জন্য এটির ডাইপোল মোমেন্ট মিউ সমান 0 ডিভাই, অর্থাৎ যৌগটি অধ্রুবীয়। এই অধ্রুবীয় হওয়ার কারণেই এটি ডাইপোল মোমেন্ট 0 হয়, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড অধ্রুবীয় কেন ব্যাখ্যা করা যাবে। এবারে আমরা যাই 2 নম্বর এক্সাম্পল। নিলাম অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া আর ওর সঙ্গে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে নিলাম NF3। এই যৌগটিও আমরা বের করার চেষ্টা করি ডাইপোল মোমেন্ট। দেখা যাক কি আছে। খুব ইন্টারেস্টিং দুজনের মধ্যে। দুজনের গঠন একই, কিন্তু দুজনের দ্বিমেরু ভ্রামকের বিরাট ফারাক রয়েছে। কি ফারাক? অবশ্যই দেখাচ্ছি।
এর গঠন সম্পর্কে তোমরা অবশ্যই শিখে গেছো আগে। এটা এইচ, আমি 2D স্ট্রাকচারই করছি এখানে। এন শুধু এইচ এর পরিবর্তে ফ্লোরিন। দেখো, ফ্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক বেশি নাইট্রোজেনের থেকে, আর হাইড্রোজেন থেকে নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে কি দাঁড়াবে? এই 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 লোন পেয়ার মোমেন্ট সবসময় বাইরের দিকে কাজ করবে কেন্দ্রের পরমাণুর সঙ্গে। তাহলে 3 জনের লব্ধি হবে উপরের দিকে, আর এটা আছে উপরের দিকে, অর্থাৎ সেম ডিরেকশনে হচ্ছে। আসি এখানে, ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, তাই 3 জনের বন্ধন মোমেন্ট কাজ করবে নিম্নের দিকে, অর্থাৎ লব্ধি হবে নিচের দিকে, এটা হবে ওপরের দিকে। তাই বিপরীত অভিমুখী হয়, পশ্রমিত হবে। তবে 0 হবে না, কারণ লোন পেয়ার মোমেন্টের মান আর বন্ড পেয়ারের মান তো এক নয়। তবে হ্যাঁ, বিপরীত হয়, মান কম হবে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে একই অভিমুখে হয়, এর মান বেশি হবে। মান যদি তোমরা মনে রাখতে চাও, রাখতে পারো, কিন্তু মনে না রাখলেও চলবে, কারণ তোমাদের বলতে হবে কে বেশি ধ্রুবীয়, কে বেশি অধ্রুবীয়, বা দুজনের যৌগের মধ্যে ধ্রুবীয়তা বা পোলারিটি হেরফের করে তুলনা করতে পারো। মান মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, আমি দিয়ে দিচ্ছি মান দু একটা। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে মানটা হবে 1.47 ডিভাই, আর NF3 ক্ষেত্রে মানটা হবে 0.24 ডিভাই। তাহলে এটা হবে 0.24 ডিভাই মিউটা, আর এটা হবে 1.47 ডিভাই এটা মিউ। এটা মনে রাখতেও পারো, নাও পারো, কিন্তু কম এই এক্সপ্লানেশনটা যেন ঠিক থাকে, তাহলেই হবে। মনে রাখ থাকলে বলবে, না থাকলে বলবে না। কিন্তু দুজনকে তো তুলনামূলকভাবে কম্পেয়ার করতে পারি যে কার বেশি কার কম, এবং বেশি কেন হচ্ছে, কম কেন হচ্ছে। তাহলে মূল কারণ ডিরেকশন, অপোজিট ডিরেকশন, সেম ডিরেকশন। চলো পরের এক্সাম্পলে যাই। অর্থাৎ পরের এক্সাম্পল কি, আমরা 3 নম্বর এক্সাম্পল গেলাম। এরপরে যাই আমরা H2O, জল। এখানে কি দাঁড়াচ্ছে, তোমরা আগে স্ট্রাকচার সম্পর্কে করেছো। দেখো, এবারে হাইড্রোজেনের থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই দুজন OH বন্ডের লব্ধিটা এইভাবে কাজ করবে। লোন পেয়ার মোমেন্ট কাজ করবে এইভাবে, দুজনের লব্ধি কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছি এটা একই ডিরেকশনে হচ্ছে, তাই H2 অণু কিন্তু পোলার, এর মানটা হবে 1.85 ডিভাই। তাহলে যৌগটি অবশ্যই পোলার বা ধ্রুবীয়। কোশ্চেনগুলো কেমন পড়ে আসছি আমরা। অনুরূপে যদি আমরা পরের এক্সাম্পল নিই, অর্থাৎ এই তো H2O হলো, অর্থাৎ জলের মলিকুল নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা যেতে পারি CO2, SO2 এগুলোতে। তাহলে দেখি আমরা যে CO2 পাশাপাশি কম্পারিজন করছি SO2, অর্থাৎ 6 নম্বর, এটা 5 নম্বর। এখানে CO2 গঠন কি না, অলরেডি আমরা জেনে গিয়েছি। যদি তোমরা ডেল্টা মাইনাস প্লাস দিয়ে করতে চাও করতেও পারো। এটা ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা দুটোর জন্য হবে 2 ডেল্টা। অবশ্যই এটা কাজ করবে এদিকে, এটা কাজ করবে এদিকে, দুটো গ্রুপই একই, মান একই, অভিমুখ বিপরীত,
তাই মিউ সমান 0d বাই, অর্থাৎ যৌগটি নন পোলার বা অধ্রুবীয়। সিমিলারলি SO2 স্ট্রাকচার তোমরা দেখেছো, এবারে দেখো এটা কাজ করবে এদিকে, এটা কাজ করবে এদিকে, লব্ধি হবে এদিকে, এটা হবে এদিকে, তাহলে অবশ্যই বিপরীত অভিমুখী হচ্ছে। বিপরীত অভিমুখী হওয়ার জন্য 0 হবে এমন কথা না, মান একটু কম হবে। তবে সালফার অক্সিজেন ডাবল বন্ডের বন্ধন মোমেন্টের লব্ধির মান লোন পেয়ার অপেক্ষা অনেকটা বেশি হয়, সেই জন্য 1.61 বাই এই মিউ এর মান। তার মানে এই যৌগটি পোলার বা ধ্রুবীয়। তাহলে যদি কোশ্চেন আসে SO2 পোলার বা ধ্রুবীয়, সিমিলারলি CO2 নন পোলার বা অধ্রুবীয় কেন, ব্যাখ্যা করবে। এই দুটো না দিলেও চলবে, ব্যাস, কিন্তু এক্সপ্লেনেশনটা যেন ঠিক থাকে, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা 6টা এক্সাম্পল করলাম, আমরা আরো কিছু এক্সাম্পল অবশ্যই করব এক্সপ্লেনেশন দিতে গেলে। আমরা যাচ্ছি নেক্সট এক্সাম্পল, মিথেন কার্বন টেট্রাক্লোরাইড এবং সিমিলারলি বেনজিন। তাহলে প্রথমে যাচ্ছি আমরা মিথেন এবং পাশাপাশি করছি কার্বন টেট্রাক্লোরাইড। কি দাঁড়াবে না, মিথেনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আর কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কি পাচ্ছি। মিথেনের গঠন আমরা অবশ্যই জানি, আমি আবারও বলছি এটা 2D স্ট্রাকচার আমরা করছি। কার্বন টেট্রাক্লোরাইডেরও সিমিলার গঠন, পার্থক্য কি, হাইড্রোজেন থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই তিনজনের লব্ধি কাজ করবে উপরে, এটা কাজ করবে নিচের দিকে। এই তিনজন যেহেতু একই পরমাণু, তাই এই তিনজনের লব্ধির মান এর একটা মানের সঙ্গে সমান হবে, অপোজিট, পরস্পরকে সম্পূর্ণ প্রশমিত করবে, তাই যৌগটি নন পোলার বা অধ্রুবীয়। অনুরূপে এখানে কি পাবো, এটা কাজ করবে কোন দিকে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই, তাহলে এটা কাজ করবে, তিনজনের লব্ধি কাজ করবে এখানে, এটা কাজ করবে এখানে, পরস্পর বিপরীত অভিমুখী, তাহলে মিউ সমান 0d বাই, এটিও হবে নন পোলার বা অধ্রুবীয়। নেক্সট এক্সাম্পল হলো আমরা নিচ্ছি 9 নম্বরে, C6H6 বেনজিন। বেনজিনের গঠন কি, তোমরা প্রত্যেকেই জানো, এগুলোতে কার্বন আছে আর প্রত্যেকটা এই ধারে একটা করে হাইড্রোজেন আছে, আর এগুলোতে থাকছে ডাবল সিঙ্গেল ডাবল। তাহলে এর যে লব্ধি কাজ করবে এদিকে, এটা কাজ করবে এদিকে, পরস্পর প্রশমিত করবে, অপোজিটে রয়েছে, এটা এদিকে, এটা এদিকে, পরস্পর পরস্পরকে প্রশমিত করবে, তাই যৌগটি 0d বাই নন পোলার হবে বা অধ্রুবীয় হবে। আমরা 9 নম্বর এক্সাম্পলে গেলাম। নেক্সট ক্লোরোফর্ম। আমরা প্রত্যেকেই জানি ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের গঠন কি,
CH CH3 তে কি রয়েছে? কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর এটি হলো হাইড্রোজেনের থেকে কার্বনের বেশি। তাহলে কি দাঁড়াচ্ছে? তিনটা ক্লোরিনের লব্ধি দাঁড়াচ্ছে নিচের দিকে, আর হাইড্রোজেনটা কার্বনের দিকে যাচ্ছে, মানে এটাও দাঁড়াচ্ছে এইভাবে। তার মানে একই ডিরেকশনে হচ্ছে, তাই যৌগটি অবশ্যই পোলার বা ধ্রুবীয় হবে। এবং ডাইপোল মোমেন্ট বা মিউ এর মান 1.02 ডিবাই হবে, সেও কিন্তু পোলার বা ধ্রুবীয়। এবার যদি আমরা চাই নেক্সট, অর্থাৎ পরের এক্সাম্পল, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডে কি রয়েছে? সি ডাবল বন্ড, কার্বনে এক জোড়া লোন পেয়ার, অক্সিজেনেও এক জোড়া রয়েছে, আরেকটি রয়েছে অসমযোজী বন্ধন। এবার এর ডাইপোল মোমেন্ট অর্থাৎ বন্ধন মোমেন্ট কাজ করবে কোন দিকে? কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এই। তাহলে দেখা যাচ্ছে অসমযোজী বন্ধনটা কাজ করছে অক্সিজেন টু কার্বনের দিকে, আর বন্ড মোমেন্ট কাজ করছে কার্বন টু অক্সিজেনের দিকে। পরস্পর বিপরীত অভিমুখী হয়, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের প্রবাহ বিপরীত অভিমুখী হয়। অবশ্যই দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্টের মান কম হবে। তাই অনেক সময় পরীক্ষায় পড়ে কার্বন মনোক্সাইডে অক্সিজেন কার্বনের মধ্যে যথেষ্ট ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকা সত্ত্বেও কেন তার ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান কম হয়, এবং এই মানটা দেখা গেছে 0.12 ডিবাই হয়। এই যে এত কম মান, পিছনে কারণ এই ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন রয়েছে। তাহলে কার্বন মনোক্সাইড গেল 10 নম্বর। 11 নম্বর, এবার যাচ্ছি আমরা আরো দুটি এক্সাম্পল নিচ্ছি আমরা। একটি হলো সিস 1,2 ডাইক্লোরো ইথিন, এটা হলো ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। সিসের স্ট্রাকচার কি, ট্রান্সের স্ট্রাকচার কি? ট্রান্স মানে দুটো ক্লোরিন অপোজিটে থাকবে, সিস মানে ডবল বন্ডের একই দিকে থাকবে। সিসের বেলায় কি পাচ্ছি? কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই দুটো বন্ধনের লব্ধি কাজ করবে নিচের দিকে। কার্বনের হাইড্রোজেন থেকে কার্বনের বেশি, তাহলে এটাও কাজ করবে নিচের দিকে, তবে একই অভিমুখে হবে। এর বেলায় কি ঘটনা ঘটছে? এই বিপরীত অভিমুখী, এটাও তাই মিউ সমান 0 ডিবাই, অর্থাৎ এটি নন পোলার। আর এটা কারণ একে অপরকে সম্পূর্ণরূপে বিপরীত হয়, প্রশমিত করে দিয়েছে, সেই জন্য এটা নন পোলার হবে। আবার যদি সিসের ক্ষেত্রে যাই, সেটা দেখা যাচ্ছে 1.86 ডিবাই,
অর্থাৎ মিউ সমান, তার মানে এটি হলো পোলার বা ধ্রুবীয়। এভাবে আমরা সিস ট্রান্স যৌগের পোলারিটি মেজারমেন্ট করতে পারি। তাহলে আমরা যাচ্ছি নেক্সট আরেক ধরনের এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল 14 হবে। এখানে কি নিচ্ছি আমরা? তিনটে যৌগ নিচ্ছি, অর্থাৎ অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের। তাদের কি করব? অর্থাৎ অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন। অ্যারোমেটিক এই যৌগগুলো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভারমক বের করানোর সময় আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যেটাতে বের করতে পারি। ফর্মুলাটা কি? মিউ সমান μ1 স্কয়ার μ2 স্কয়ার টু μ1 μ2 cos of থিটা। ব্যাস। μ1 μ2 কি? দুটা গ্রুপের জন্য, যেহেতু দুটা গ্রুপ একই, তাহলে এক্ষেত্রে μ1 ইকুয়াল টু μ2। তাহলে মান বসিয়ে দিচ্ছি। মিউ অর্থ, হয় সবগুলোকে μ1 করছি, না সবগুলোকে μ2 করা যায়, যে কোনো। আমি করে নিলাম μ1 স্কয়ার μ1 স্কয়ার টু μ1, এটাও μ1, তাহলে μ1 স্কয়ার ইন্টু cos, এই কোণ কত? 60 ডিগ্রি। cos 60 এর মান কত? আচ্ছা, তাহলে 2μ1 স্কয়ার প্লাস 2μ1 স্কয়ার cos 60 ডিগ্রির মান হাফ সমান 3 হচ্ছে 3μ1 স্কয়ার, এক কথায় করলে √3 μ1। এই হলো অর্থের মান, অর্থ আইসোমারটির মান। অর্থাৎ এই ফর্মুলায় বসালে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি? মিউ অর্থ সমান √3 ইন্টু μ1। মেটার মানটা বের করব। সব ঠিক থাকবে, এই জায়গাটাই হবে cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। তাহলে দাঁড়াবে μ1 স্কয়ার, বর্গমূল করলে μ1, তাহলে মিউ মেটা এর মান μ1। প্যারার মানটা বের করবো আমরা। নেক্সট প্যারা, এটা হবে cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান মাইনাস হাফ, মাইনাস 1, মাইনাসটা নিয়ে নিলাম, 2টা থাকবে, তাহলে 2μ1 স্কয়ার 2μ1 স্কয়ার, তার মানে 0। তাহলে মিউ প্যারা সমান 0। এই হলো অর্থ, মেটা এবং প্যারা, তিনটি যৌগের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। সেখান থেকে দেখা যাচ্ছে অর্থের দ্বিমেরু ভ্রামক বেশি, তার থেকে কম মেটা, তার থেকে কম প্যারা। তার মানে সাজালে এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টের বিচারে এই আমরা বের করতে পারি। এভাবে চাইলে তোমরা হিউজ যৌগের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বের করতে পারো।
তবে মনে রাখতে হবে যে কম্প্যারিজন করব, মান না মনে রাখলেও চলে। আশা করছি তোমরা প্রত্যেকটা এক্সাম্পল বুঝতে পেরেছ। আমরা আবার পরের অংশে যাব। তো তার আগে বলি, তোমরা এরকম আরো হিউজ এক্সাম্পল প্র্যাকটিস করবে, কোনো টেনশনের কিছু নেই। আমরা যে এতক্ষণ যে শিখলাম ডাইপোল মোমেন্ট, তাহলে ওর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ কি, অর্থাৎ অ্যাপ্লিকেশন বা ওর প্রয়োগ। এই অ্যাপ্লিকেশন বা প্রয়োগ কোথায় করা হয় ডাইপোল মোমেন্টকে বা দ্বিমেরু ভ্রামককে? 1 নম্বর অ্যাপ্লিকেশন, এই যে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক এর মান থেকে একটা অণুর ধ্রুবয়তা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। অর্থাৎ নাম্বার 1, কোনো অণুর ধ্রুবয়তা বা পোলারিটি সম্পর্কে জানতে পারি, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্ট কি, আমরা এখান থেকে অর্থাৎ এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক থেকে আয়নীয় প্রকৃতির শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা যৌগে কতটা পরিমাণ শতকরা আয়নীয় চরিত্র রয়েছে এ সম্পর্কেও ধারণা আমরা পেতে পারি। তবে এটা করতে গেলে কিন্তু অবশ্যই একটা ফর্মুলা বা আমাদের জানতে হবে। তাহলে চাইলেই তোমরা ফর্মুলাটা লিখে নিতে পারো। সেটা হচ্ছে কি না, সমযোজী বন্ধনের মধ্যে আয়নীয় প্রকৃতি। এই সমযোজী বন্ধনের মধ্যে, তাহলে আমরা লিখে দিচ্ছি তোমাদের, সমযোজী বন্ধনের মধ্যে আয়নীয় প্রকৃতি সমান মিউ এর মান। কি ধরনের মিউ? একটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, আরেকটা যেটা আমরা প্রথমে শিখেছিলাম মিউ সমান ই ইন্টু ডি, অর্থাৎ যেটা বন্ধনটা সম্পূর্ণ আয়নীয় হলে সেক্ষেত্রে মিউ এর মান। আরেকটা হচ্ছে পরীক্ষা দ্বারা নির্মিত মিউ এর মান। তাহলে আমরা কি লিখব? পরীক্ষা দ্বারা নির্মিত মিউ এর মান বাই বন্ধনটি সম্পূর্ণ আয়নীয় হলে মিউ এর মান গুণিতক 100% শতকরা। যদি আমরা, এটা আমাদের দেওয়া থাকবে অঙ্কে, তোমরা অঙ্ক করবে, বইতে পাবে, এটা দেওয়া থাকবে, এটা আমাদের বের করতে হবে। ওই মিউ সমান ই ইন্টু ডি দেখে বের করলে অবশ্যই এটা ডিভাইডে থাকবে, তার মানে এটাকে ডিভাইড কনভার্ট করতে হবে, 100 গুণ করে পার্সেন্টেজ করবে, চলে আসবে একটা সমযোজী বন্ধনের মধ্যে আয়নের প্রকৃতি কতটা রয়েছে। তার মানে মিউ এর মান থেকে এটা আমরা জানতে পারি। 2 নম্বর পয়েন্ট হলো। এবারে যে 3 নম্বর, অবশ্যই অণুর গঠনাকৃতি সম্পর্কে জানা যায় কার সাহায্যে? মিউ এর মানের সাপেক্ষে। কিরকম? আমরা দুটো যৌগ নিচ্ছি, একটা হলো জল আর একটা নিচ্ছি CO2। দেখো তোমাদের যেটা আমি বলতে চাইছি যে কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করছি, এর গঠন সম্পর্কে কিভাবে জানি। অর্থাৎ একটা নিলাম জল আর একটা নিলাম CO2। তোমরা তো CO2 জেনেছ এটি নন পোলার বা অধ্রুবীয়, তার মানে মিউ সমান এটা 0 ডিভাইড, আর জলের বেলায় 1.856 ডিভাইড, এটা মিউ এর মান। সেক্ষেত্রে কি হয় এর গঠনটা? অক্সিজেন এদিকে H এদিকে H, অর্থাৎ এটা ডেল্টা মাইনাস 2 দিলাম দুজনের জন্য, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। যদি ডাইপোল দেখাতে চাই তাহলে এটা এদিকে কাজ করে, এটা এদিকে, আর এটা কাজ করবে এদিকে, এটাও এদিকে। আমরা লোন পেয়ারটা এখন দেখাচ্ছি না। তাহলে যেটা জানতে চাইছি যে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে এটা অধ্রুবীয়, এটা ধ্রুবীয়, অর্থাৎ এর গঠনটা সরলরৈখিক বা লিনিয়ার। কেন না? যেহেতু লিনিয়ার
সেই জন্য একে অপরকে সম্পূর্ণ প্রশমিত করেছে, তাই জিরো হয়েছে ডিবাই। এটা হলো ভি আকৃতি সম্পন্ন বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার। সেই কারণের জন্যই তারপরে গঠন সম্পর্ক জানতে পারি মিউ এর মান থেকে, আমরা ধারণা পেতে পারি। নেক্সট আমরা যাচ্ছি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এখন যদি আমরা দুটো যৌগ নিই, একটা হলো অর্থ ডাইক্লোরোবেনজিন আর একটা মেটা ডাইক্লোরোবেনজিন, বা তিনটেই নিলাম প্যারা ডাইক্লোরোবেনজিন। দেখা গেছে অর্থ ডাইক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্ট 2.30 ডিবাই, অর্থ গেল। মেটার বেলায় সেটা মানটা কমে গিয়ে 1.48 ডিবাই, আবার প্যারার বেলায় 0 ডিবাই। তার মানে প্যারা ডাইপোল মোমেন্ট 0। তার মানে আমরা এই যে গলনাঙ্কগুলো আমরা পরিমাপ করতে পারি, কার গলনাঙ্ক বেশি কার কম এগুলো আমরা জানতে পারি, বা স্ফুটনাঙ্ক সম্পর্কে জানতে পারি। নেক্সট একটা যৌগের জ্যামিতিক সমবায়বতা বা সিস ট্রান্স সম্পর্কে জানতে পারি। একটু আগে আমি করিয়েছি সিস 1,2 ডাইক্লোরো ইথিন ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। সিসের বেলায় পেয়েছিলাম 1.86 ডিবাই, ট্রান্সের বেলায় পেয়েছিলাম 0 ডিবাই। তার মানে যৌগটার সিস ট্রান্সের পার্থক্য অর্থাৎ জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কারণে ডাইপোল মোমেন্ট চেঞ্জ হয়েছে। তার মানে ডাইপোল মোমেন্টই বুঝিয়ে দিচ্ছে যে এর মধ্যে জিওমেট্রিক্যালি বা এর জ্যামিতিক সমবায়বতা রয়েছে। অর্থাৎ এই হলো অ্যাপ্লিকেশন, যাকে কাজে লাগিয়ে আমরা একটা যৌগের অনেক কিছু তথ্য বা ডেটা জানতে পারি। তাহলে আজকে যে অংশটা আমরা শিখলাম, আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ। তো যেটা শিখলাম এর উপরে কোশ্চেন কেমন হয়, তাহলে আমরা কোশ্চেন তো একটাই যাই, এবং এক্সপ্লেনেশন তো আগেই বলেছি, আরেকবার একটু আলোচনা করেই দিচ্ছি। প্রথম কোশ্চেন কি, CO2 অধ্রুবীয় অথচ SO2 ধ্রুবীয় কেন? বলেছি তো আগে, করেও দেখিয়েছি। তার মানে ডাইপোল মোমেন্ট 0, এর ডাইপোল মোমেন্ট 0 নয় রয়েছে, সেই জন্য এটি পোলার আর এটি প্রশমিত হয়ে যায়, তাই নন পোলার বা অধ্রুবীয়। তার মানে স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করতে হবে। আমি এই দুটোই দিয়েছি বলে যে পরীক্ষায় এই দুটোই পড়বে তার কোনো বাধ্যবাধকতা নেই, অন্য যে কোনো দুটো যৌগই পড়তে পারে, একই নিয়ম। অ্যামোনিয়া NH3 এদের গঠন একই রকম হওয়া সত্ত্বেও NH3 এর দ্বিমেরু ভ্রামক NH3 অপেক্ষা বেশি কেন? আমি পাশাপাশি রেখে কম্পেয়ার করেছি। এক্ষেত্রে যে লব্ধি এবং আরেকটি বন্ধন মোমেন্ট দুটো সেম ডিরেকশনে হয়, এর বেলায় অপোজিট ডিরেকশনে হয়, তাই অনেকটাই প্রশমিত হয়, তাই এর মান কম হয়, এর মান বেশি হয়। আমি ছবি এঁকে দেখিয়েছি একটু আগে, এরকম কম্পারিজনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এটা আমি আলোচনা করিনি, এটা করবো এখন। প্যারাডাইসায়ানোবেনজিন ও প্যারাডাইমিথক্সিবেনজিন এদের মধ্যে কোনটি ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? দেখো, আমরা দুটো যৌগ নিচ্ছি, প্যারাডাইসায়ানোবেনজিন, আরেকটি হলো প্যারাডাইমিথক্সিবেনজিন। দেখে কি মনে হচ্ছে কোনোদিন দুটোর আলাদা হয় নাকি একই হবে? কারণ দুজনেই তো প্যারা। অর্থ হলে তো আলাদা হতো, মেটা হলে আলাদা হতো, কিন্তু দুজনেই তো প্যারা। হ্যাঁ, পার্থক্য রয়েছে দুজনের মধ্যে। ব্যাখ্যাটা একটু ভালো করে উপরে দেখানোর চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করে দেখো, এই আর এর যদি গঠনটা একটু লিখে নিই আমরা, OCH3 আসলে এটি হলো লিনিয়ার, এটি অ্যাঙ্গুলার। লিনিয়ার কেন হচ্ছে? সরল রৈখিক, এটা এই সেই জন্য 0 ডাইপোল মোমেন্ট হচ্ছে, আবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা চেঞ্জ হওয়ার পিছনে কারণ কি? এটা অ্যাঙ্গুলার স্ট্রাকচার বলে, এটি লিনিয়ার স্ট্রাকচার বলে। তাহলে লিনিয়ার বলে একে অপরকে প্রশমিত করবে, সেই জন্য দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে, নন পোলার হবে। সেক্ষেত্রে প্রশমিত করতে পারছে না, কারণ অ্যাঙ্গুলার গঠন বলে। সেই কারণের জন্যই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি অধ্রুবীয়, এটি ধ্রুবীয়। সেই জন্য ডাইপোল মোমেন্টের বিচারে প্যারা ডাইমিথক্সি বেঞ্জিনে গিয়ে প্যারা ডাই সায়ানো বেঞ্জিনের থেকে। তাহলে এইভাবে চাইলে তোমরা হিউজ প্রশ্ন করতেই পারো। আমি একটা দিলাম, তাহলে আজকে যে অংশটা শিখে ফেললে একটু বেশি করে প্র্যাকটিস করবে, আরো কিছু এক্সাম্পল দিয়ে, তাহলেই হয়ে গেল। আশা করছি তোমরা আজকের পোর্শনটা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।